চাঁদের ক্ষীণ আলো রাত্রির গাঢ় অন্ধকারের সঙ্গে যুঝে উঠতে পারছে না তেমনভাবে। জোরে জোরে ভগবানের নাম জপতে জপতে সেই প্রায় অন্ধকার শুনশান রাস্তা ধরেই বাড়িতে ফিরছিলেন দুই নারী। তাদের হাতে সদ্য মেজে আনা বাসন। ধীর সতর্ক পায়ে চলতে চলতেও কিভাবে যেন পা পিছলে গেল একজনের। জয় মা, জয় মা। কি হলো গো? শিগগির এসো, চোখ ডেকে এসো, চোখ ডেকে এসো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, বিপত্তায় নেই। জয় মা, জয় মা। আচ্ছা, আপনারা ভূতে বিশ্বাস করেন বা অলৌকিক অস্তিত্বে? এই মুহূর্তে আপনাদের চারপাশে যারা ঘুরছে তারা সকলে স্বাভাবিক? আপনারা নিশ্চিত? নমস্কার, টিম মরীচিকার পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন আর শুনতে থাকুন আজকের গল্প। লেখিকা মীনাক্ষী সেন শর্মার কাহিনী আপনারা বহু চ্যানেলে শুনেছেন, বইতে ও ম্যাগাজিনে পড়েওছেন। আজ আপনাদের জন্য রইল তাঁরই লেখা গল্প। শুরু করছি মীনাক্ষী সেন শর্মার কাহিনী কু। তুমুল বর্ষায় গরু ভেজা হয়ে পুলকিতা দিদিয়ার ফ্ল্যাটে ঢুকতেই লোডশেডিং হয়ে গেল। নতুন ফ্ল্যাট, ইনভার্টার কেনা হয়নি এখনো। দিদিয়া ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে ডাইনিং টেবিলের নিচের খোপে রেখে ওর হাতে শুকনো তোয়ালে ধরিয়ে দিয়েই খুশি চাপা গলায় বলল, কটা ফিশ ফ্রাই আনিয়ে রেখেছি, গরম করে আনি, দাঁড়া। কফি টেবিলে দিয়েছি। পুলকিতা ঝটপট মাথা মুছে শুকনো জামা পরে ডাইনিং টেবিলে এসে বসল। দিদিয়ার ফ্ল্যাটটা 12 তলায়। সামনেই কাঁচের রেলিং দেওয়া বারান্দা, বাইরে জগৎ চরাচর অন্ধকার। ছাই রঙের আকাশে থেকে থেকে বিদ্যুতের ঝলসানি। অঝোরে বৃষ্টি হচ্ছে, অপার্থিব পরিবেশ। দিদিয়া চেয়ার টেনে বসতে বসতে বলল, হ্যাঁ, এবারের ঘটনাটা না তুই আর উড়িয়ে দিতে পারবি না পুলু। এরকম অভিজ্ঞতা আমার এই 3 বছরে আর একবারও হয়নি। সব শুনে তুই বল, এর কি ব্যাখ্যা হতে পারে? তা কি ঘটনা শুনে? পুলু ফিশ ফ্রাইয়ে কামড় মেরে গালে হাত দিয়ে বসতেই দিদিয়া বলতে শুরু করল, যেখানে গেছিলাম গ্রামটার নাম ভূঁইয়াশোল। আমাদের রাজর্ষির পাড়াতুতো কাকিমার বাপের বাড়ি। আমরা গ্রামে গঞ্জে ভূত খুঁজে বেড়াই শুনে তিনি নাকি কথায় কথায় বলেছিলেন, আমার দেশের বাড়িতে গেলে তোমাদের এই শখ ঘুচে যাবে। পরে অবশ্য আমরা বিষয়টা এত সিরিয়াসলি নিয়েছি দেখে রাজর্ষির মা বারবার বারণ করেছিলেন, প্রায় কান্নাকাটি করার জোগাড়। কিন্তু তখন অত ভাবনা চিন্তার প্রশ্নই ছিল না আমাদের। স্পট পেয়েছি, দিনক্ষণ ঠিক করে যাওয়ার ব্যবস্থা করে ফেলা হলো। সেই কাকিমার দাদার বাড়িতে থাকার ব্যবস্থাও হয়ে গেল। কিন্তু তখনও পর্যন্ত আমরা যে ঠিক কী দেখতে যাচ্ছি জানি না। কাকিমা কিছুতেই বললেন না। আমরাও ঠিক করে নিলাম ব্লগের জন্য একদম অকুস্থলে পৌঁছে খাঁটি গ্রামের লোকজনের মুখে গল্প শোনাটাই ভালো হবে। গত সোমবার বিকেল নাগাদ পৌঁছলাম। পথে ঝড় বৃষ্টিতে ওভারহেড তারে পাতা পড়ে ট্রেন কিছুক্ষণ লেট হলো। ভূঁইয়াশোল স্টেশনে নেমেও বৃষ্টি আমাদের পিছু ছাড়ল না। আজকের যুগেও যে কলকাতার মাত্র ঘন্টা 3 দূরে এরকম একটা গণ্ডগ্রাম থাকতে পারে না দেখলে বিশ্বাস করার উপায় নেই। পথ বলতে কাদায় ডোবা কাঁচা মাটির রাস্তা। কালো মেঘের আড়ালে সূর্যাস্তের শেষ আলোটুকুও মুছে গেছে। তীরের ফলার মতো বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় কোনো মতে স্টেশনের বাইরের একটা ভ্যান রিকশায় 4 জনে চেপে বসলাম। ব্যাগ আর ফিল্মিংয়ের সরঞ্জামে জল ঢুকে যাচ্ছে। হাওয়ার তোড়ে কনকনে জলের ছাঁট ছুরির মতো শরীরের খোলা অংশে বিঁধছে।
রেইনকোট পরেও এতটুকু উপকার হচ্ছে না। ভ্যানে যা ঝাঁকুনি দিচ্ছে, এই কাদার সমুদ্রে পড়ে গেলে তলিয়ে যাওয়া অস্বাভাবিক নয়। চোখ মুখ বেয়ে নামা জলপ্রপাতগুলো মুছতে মুছতে খেয়াল করলাম দুধারে কলা গাছের সারি আর বাঁশঝাড়। রাস্তায় আলো থাকা তো দূর, ইলেকট্রিসিটির পোলও নেই। সামনে স্বর্ণাভ ভ্যান চালকের সঙ্গে আলাপ জমালো। দাদা, রাস্তার হাল এত খারাপ, পঞ্চায়েত কিছু করে না? ভ্যানওয়ালার উত্তর ঝোড়ো হাওয়ায় ভেসে গেল, কিছুই শুনতে পেলাম না। স্বর্ণাভ বোধহয় শুনতে পায়নি, কারণ ও দেখলাম নতুন প্রশ্নের অবতারণা করেছে। আচ্ছা দাদা, এই গ্রামে শুনেছি নাকি ভূতের উপদ্রব আছে। ওরে বাবারে! ভ্যান চালক এত জোরে ব্রেক কষল যে ঝাঁকুনির চোটে আমরা হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলাম। আমাদের ভেবাচাকা খাওয়া মুখের ওপরেই লোকটা সিটে বসে আচমকা পিছন ফিরল। তারপর হো হো করে হেসেই যাচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য। অঝোর বৃষ্টিতে ঝাপসা হওয়া একটা মেটে কাদায় মাখা পথ, দুপাশে ঘন কালো ঝোপঝাড়ের মাঝখানে ভ্যান থমকে আছে। ওই একটানা জলের শব্দের মধ্যে গম গম করে লোকটা আমাদের দিকে ফিরে ঠায় অট্টহাসি হেসে যাচ্ছে। আমরা হতবাক হয়ে তাকিয়ে আছি। লোকটা হাসছে, অথচ ওর চোখ দুটো কেমন যেন খুব ভয় পেয়ে ঠিকরে বেরিয়ে এসেছে। চোখ মুখ বেয়ে দর দর করে জল ঝরছে, অথচ একবারও পলক ফেলছে না লোকটা। প্রায় 1-1.5 মিনিট টানা হেসে লোকটা মাথা নেড়ে আবার প্যাডেলে চাপ দিল, যেন কিছুই হয়নি। ভ্যান চলতে শুরু করলে টের পেলাম নিঃশ্বাস বন্ধ করেছিলাম এতক্ষণ। সবাই মুখ চাওয়াচাওয়ি করলাম। ঠিক হলো কাকিমার দাদার বাড়িতে পৌঁছানোর আগে এই নিয়ে কেউ আর কোনো কথা বলবো না। দৃপ্তা আমার কোনোই খামচে ধরেছিল। ওই ঘটনা একা থাকলেই মনে পড়ে, জানিস পুলু। আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে আসে, অথচ আমি ভীত নই, তুই জানিস। কাকিমার দাদার মাটির দোতলা বাড়ি, গোয়াল ঘর, আলাদা বেড়ার রান্নাঘর, ধানের গোলা। দেখে মনে হলো অবস্থাপন্ন না হলেও মোটামুটি সচ্ছল গৃহস্থ। আমাদের আপ্যায়ন করলেন যথেষ্ট, কিন্তু ভদ্রলোকের স্ত্রী যে আমরা আসাতে মোটেও খুশি হননি সেটা প্রতি কথায় বুঝিয়ে দিচ্ছিলেন। আমরা সংকোচে বেশি কিছু জিজ্ঞেস করতেও পারলাম না। ভদ্রলোক, আমরা ওকে মামাবাবু ডাকছিলাম, স্ত্রীর ব্যবহারে কুণ্ঠিত হয়েছিলেন। আমাদেরও অযাচিত কারো বাড়িতে জোর করে অতিথি হতে খারাপ লাগছিল। আমাদের রাত্রেই কাজ, ঠিক করলাম যতটা পারি এদের বাড়িতে কম সময় থাকব। কাল সারাদিন মাঠে ঘাটে ঘুরে গ্রাম দেখে প্ল্যান বানাতেই কেটে যাবে। রাত্রে অ্যাক্টিভিটি রেকর্ড করতে বেরোবো, সম্ভব হলে সারা রাত বাইরেই কাটাবো। সন্ধে 7টার মধ্যে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল। মামাবাবু এসে কুণ্ঠিতভাবে বললেন, ওর কথায় কিছু মনে করো না, বুঝতেই পারছো হিসেবের সংসার। আরে না না, আমরা কিছু মনে করিনি। আপনি এটুকু রাখুন। জি, তোমরা অতিথি, তাই বাচ্চা ছেলে মেয়ে। আমার খারাপ লাগছে, একটা গাঁজাখুরি গল্পের ভরসায় তোমরা এত দূর চলে এলে, খবর পেয়েও বারণ করার সময় পেলাম না। গাঁজাখুরি গল্প? আমার ধারণা তাই, তবে প্রচলিত গল্প একটা আছে বটে। তোমরা লক্ষ্য করেছ হয়তো, আজকের দিনেও এই গ্রামে কারেন্টের ব্যবস্থা নেই, টেলিফোনের লাইন ঢোকেনি এখনো। শেষ ওই স্টেশনের কাছে পোস্ট অফিসে একটা টেলিফোন আছে। গ্রামে কারোর নামে কোনো খবর এলে ওরাই জানিয়ে দেয়। তোমাদের আসার খবরও ওইভাবেই পেয়েছি। আজকালকার দিনে নিতান্ত অজগ্রামেও এমনটা হওয়ার কথা নয়, তাই তো? এই গ্রামের আরও একটা বিশেষত্ব আছে, এখানকার বেশিরভাগ মানুষই পাগল, বদ্ধ উন্মাদ যাকে বলে, কিন্তু ওপরে ওপরে টের পাওয়া যায় না। দিব্যি চলে ফেরে, নিজের কাজ করে, কিন্তু রাত হলেই খেপে ওঠে।
তাদের বাড়ির মানুষ বলে যদি কেউ বেঁচে থাকে, ঘরে দৌড় দিয়ে আটকে রাখে। অনেকে আধার নামার আগে নিজেই শিকলি দিয়ে হাত পা বেঁধে নেয়। এগুলো বাস্তব, গল্প কথা নয়। তবে এর পেছনে কারণ হিসেবে যে কথাটা চালু আছে, সেটা ঠিক কতদিন আগে থেকে এ গাঁয়ের মানুষ মানে তা বলতে পারি না। এ গাঁয়ে আধার নামলে নাকি ডাক শোনা যায়। সে ডাক যে শোনে সেই বদ্ধ পাগল হয়ে যায়। শুধু পাগল নয়, শয়তান পাগল। বাইরে থেকে মানুষটা যখন ফেরে, প্রথমে হয়তো অসুস্থ হয়, অনেকে তাও হয় না, তাই বাড়ির লোকে জানতেও পারে না। গেল বৈশাখে ধনামিত্তিরের ছেলেটা গরমে কারোর বারণ না শুনে উঠোনে খাটিয়া পেতে ঘুমিয়েছিল রাতে। সদর বাড়ির চারিদিকে উঠোন ঘিরে 1.5 মানুষ সমান মাটির শক্তপোক্ত দেওয়াল তোলা, শিয়াল কুকুরের ভয় নেই। মাঝরাতে ছেলের হাউমাউ শুনে ধনার বউ লণ্ঠন নিয়ে বাইরে এসে দেখে খাটিয়ায় ছেলে বেহুঁশ হয়ে পড়ে আছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এদিকে অচেতন ছেলে প্রলাপের মতো অনর্গল বলে যাচ্ছে, কে কুদিলে গো, কানে কে কুদিলে? আবার বলো কি করতে হবে? ওই অত বড় জোয়ান ছেলেকে তুলে ঘরে নিয়ে আসতেই জ্বর ছেড়ে গেল, শরীর বরফের মতো ঠান্ডা। পাড়াপড়শি যারা চেঁচামেচি শুনে এসেছিল সব ঘরে চলে গেল। ধনারাও ঘুমন্ত ছেলেকে বিছানায় রেখে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। তারপর কখন সেই রাত্রে ছেলে উঠে ঘুমন্ত বাবা মাকে 2 কাঁধে তুলে বাউনের জলে ফেলে এলো। অবাক কাণ্ড, তারা এত কিছুতেও জাগলো না। পরদিন দুপুরের দিকে ধনার বউয়ের লাশ পচা বাউনের জলে ভেসে উঠতে সে ছেলের কি কান্না! 5 জোয়ানে ঠেকিয়ে রাখা যায় না। সে গোয়াল ঘর থেকে কাস্তে নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছে। আগের রাতের সব কথা তার মনে আছে, কিন্তু সেই পাগলামি আর নেই। কেন যে এ কাজ করলো নিজেই ভেবে পাচ্ছে না। মামাবাবু একটু থামলেন। বাইরে থেকে ঝিঁঝি ডাকা রাতের ডাক ভেসে আসছে। শিক দেওয়া কাঠের জানলার কপাট আমরা আশা থেকেই ছিটকিনি দড়ি দিয়ে কষে আটকানো। ঘরের মধ্যে লণ্ঠনের কাঁপা আলোয় আমরা কটা প্রাণী। এই একটা ঘটনা নয়, বছরে 3-4টে লেগেই থাকে। সব ঘটনাই একইভাবে শুরু। তবে এর চেয়ে বেশি হয় না, কারণ মানুষ ওই নিয়ম মেনে চলে। সূর্যের আলো নেমে যাওয়ার পর আর পারতপক্ষে কেউ বাইরে বের হয় না। বেরোলেও কানে আঙুল দিয়ে ভগবানের নাম চিৎকার করে জপতে জপতে হাঁটে, যাতে বাইরের কোনো শব্দ কানে না ঢোকে। গায়ে পুলিশ আসে না, ডাক্তার বুদ্ধি দেখাতে সেই স্টেশন পেরিয়ে এঁড়ে হাঁটায় যেতে হয়। এই গ্রামে কটা মানুষ পাগল হলো, কে খুন হলো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা বাঁচি কি মরি তার খোঁজ নেয় কে? সবাই ভয় পায় আসতে, বলে এ গায়ের জলে বাতাসে আছে। এইসব উদ্ভট গল্প ছড়িয়ে রেখে গ্রামটাকে এক ঘরে করে রেখেছে। হয়তো মানুষজন এ গায়ের বসত তুলে খালি করে চলে গেলে শহর থেকে বড় মানুষেরা এসে এখানে কম দামে জমি কিনবে, হোটেল বানাবে। আমি মুখ্য মানুষ, কি জানি, তবে আমি এসবে বিশ্বাস করি না। তাহলে এই সব ঘটনার ব্যাখ্যা কি? অন্ধকারে ঘরের বাইরে থাকলে মানুষ কানে শীষের মতো শোনে। তার পাশে কেউ থাকলেও অন্য লোকটা কিন্তু সেই মরণ ডাক শুনতে পায় না। ভুঁইয়াশোল হাই স্কুলের বিজ্ঞানের মাস্টার সজলবাবু বলেন, এখানে মাটিতে থাকা কোনো রাসায়নিক হয়তো জলে মিশে ধীরে ধীরে লোকের মাথার গণ্ডগোল ঘটাচ্ছে। তারপর কোনোভাবে কোনোদিন রাত্রে ঘরের বাইরে রয়ে গেলে এত বছর ধরে শুনে আসা প্রচলিত অন্ধবিশ্বাসে তাদের মাথা গলিয়ে যায়। তারা সত্যি ভাবে তারা কানে শুনছে। এতদিনে মানুষগুলো সত্যি পাগল হয়, সবটাই গল্প কথায় আপন মনে বিশ্বাস করে। এতে ভূত প্রেতের কোনো ব্যাপার নেই। আড্ডা ভেঙে গেল। দিনের আলোয় গ্রামটাকে ভালোভাবে না দেখলেও প্রথম রাতটা ঘরে ঘুমিয়ে নষ্ট করার ইচ্ছে ছিল না। সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা ঘরের বাইরের মাটির দাওয়ায় বসলাম। মামাবাবু একটা হ্যারিকেন দিতে চেয়েছিলেন, কিন্তু দিব্যি ফটফটে চাঁদের আলো। ভদ্রলোক ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেই নিস্তব্ধতা যেন চারিদিক থেকে চেপে ধরল।
খেয়াল করলাম এতক্ষণ ঘরের ভেতর থেকে শোনা রাতের শব্দগুলো হঠাৎ করেই কখন থেমে গিয়েছে। দেখ, স্বর্ণাভ ইএমএফ মিটারটা আমাদের চোখের সামনে ধরল। অত্যন্ত চড়া একটা নম্বর ফুটে উঠেছে স্ক্রিনে। সাধারণত অশরীরী অলৌকিক কিছুর উপস্থিতি থাকলে রিডিং এত চড়া হয়। এত বড় সংখ্যা উঠতে যদিও আমরা আগে কোথাও দেখিনি। দেশ বিদেশে যাদের কাজ ফলো করি তাদের ভিডিওতেও নয়। তবে ইএমএফ হাই মানেই অলৌকিক কিছু এমনটা নয়। বিদ্যুতের তারের ধারে কাছেও ভুঁই আসলে তো ইলেকট্রিসিটির খুঁটি নেই। দৃপ্তা যেন আমার মনের কথাটা পড়ে ফেলেই বলে উঠল। ওর গলায় উত্তেজনা চাপা নেই। ঝটপট পিঠ ব্যাগ থেকে স্পিরিট বক্সটা বের করে ফেলেছে ও। দেখেই আমি হালকা ধমক দিলাম, আরে এখানে এটা কাজ করবে কিভাবে? রেডিও স্টেশন ধরা না গেলে স্পিরিট বক্স কাজ করে নাকি? পুলু দিদিয়াকে থামিয়ে বলল, স্পিরিট বক্স মানে ওই নিজে থেকে এলোমেলোভাবে রেডিও স্টেশন চালানো হয় যেই যন্ত্রটা, সেটাই তাই তো? হ্যাঁ, ওটা চালিয়ে দিলেই নিজে নিজে সব রেডিও স্টেশনে ঘুরতে থাকে একের পর এক। পরপর না কিন্তু, এলোমেলোভাবে এক একটা স্টেশনে গিয়ে 1 সেকেন্ড রেখে আবার অন্য চ্যানেলে চলে যায়। ফলে কোনো একটা চ্যানেলের গোটা একটা শব্দ শোনা যায় না, সব মিলে মিশে পরপর সেঁটে একেবারে জগা খিচুড়ি শোনায়। তবে অন্য জগতের কেউ যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, ওর মধ্যে দিয়ে বললে ওই কাটা কাটা বিভিন্ন গলার স্বর মিলে এক একটা অর্থপূর্ণ প্রাসঙ্গিক শব্দ, এমনকি বাক্যও হয়ে যেতে পারে। বুঝতেই পারছি সেটা ফেক করা সম্ভব নয়, কাকতালীয়ভাবে হওয়াও খুব মুশকিল। কিন্তু আমার ধারণা ভুল ছিল। স্পিরিট বক্স চলল। আরে পলু স্কুলে বিজ্ঞানে ডাহা ফেল করেছিল। রেডিও চালাতে টেলিফোনের কানেকশান যে লাগে না, সেটা মিস অলৌকিতা চক্রবর্তী জানেন না। রাজর্ষি টোন কাটল। স্পিরিট বক্সে তখন গ্যাঁ গো গ গাক আওয়াজ হয়ে চলেছে। সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন আওয়াজ বদলে বদলে যাচ্ছে, যেমন যাওয়ার কথা। ওরা তিনজন রাজর্ষির কথায় হেসে উঠল, কিন্তু স্বর্ণাভ হঠাৎ ঠোঁটে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বলল। শুনলি? তখনও ভিডিও রেকর্ডিংয়ের সেট আপ লাগাচ্ছে স্ট্যান্ডে। থমকে গেলাম সবাই। স্পিরিট বক্সে ঘ্যাস ঘোষ আওয়াজ হয়েই চলেছে। উল্টো পাল্টা আওয়াজ পরপর কখনো বাড়ছে, কমছে। হঠাৎ স্পষ্ট যান্ত্রিক স্বরে বিশ্রী একটা আওয়াজ বেরিয়ে এলো। ব্যাপারটা এত আচমকা যে আমরা সবাই ছিটকে সরে গেলাম। আওয়াজটা যথেষ্ট জোরে, অনেকটা বিকৃতভাবে গলা কাঁপিয়ে শব্দ করলে যেমন হয় তেমন। ধক করে আমার হৃৎপিণ্ড গলার কাছে চলে এসেছিল। আমি বাকিদের দিকে তাকালাম। সবাই চোখ বড় বড় করে ওর দিকে তাকাচ্ছে। দৃপ্তার মুখ চোখ সাদা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। ম্যাল ফাংশন হচ্ছে কিছু। যান্ত্রিক গোলযোগেই ভয় পেয়ে গেলে চলবে? এই হলু, ক্যামেরা অন ছিল? এটা এসেছে? আমি মাথা নাড়লাম। স্ট্যান্ডটা জুতসই করে বসিয়ে তাতে ক্যামেরা লাগিয়ে অন করে দিলাম। কাজে কর্মে টেনশনটা কিছুক্ষণের জন্য চলে যাচ্ছিল। স্পিরিট বক্সটাকে ফ্রেমে আনলাম। নিস্তব্ধ হয়ে আছে, বিন্দুমাত্র শব্দও নেই। এমনটা তো হওয়ার কথা নয়। ওটা অফ করে আবার অন করতো, আওয়াজ আসছে না কেন? আমি বলতেই দৃপ্তা হাতের মুঠো খুলে ধরল। 4টে ব্যাটারি। ওর হাত থরথর করে কাঁপছে। খুলে রাখা থাকে ব্যাগে, আজ বের করে তাড়াহুড়ো লাগানো হয়নি। এবার আমরা সকলেই একটু ভয় পেলাম। স্পিরিট বক্স এখন নিথর হয়ে পড়ে আছে, অথচ একটু আগের ঘটনায় আমাদের প্রত্যেকের একই রিয়াকশন হয়েছে। এর কোনো সহজ ব্যাখ্যা আমরা বের করতে পারলাম না, অথচ কপাল দোষে ভিডিওতেও কোনো প্রমাণ নেই।
স্বর্ণাভই প্রথম মুখ খুলল। জায়গাটায় কিছু একটা আছে তো বটেই। আমার মতে একটা ইভিপি সেশন করা উচিত। তুই তো জানিস পুলু, ইভিপি সেশন মানে টেপ রেকর্ডার চালিয়ে অশরীরীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন করা আর সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা। বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি সেই উত্তর শোনা যায় না, পরে টেপের অডিও পরিষ্কার করে ঘষে মেজে শুনতে হয়। অনেক সময়ই বিস্ময়কর কথাবার্তা পাওয়া গেছে, তবে আমরা ব্যক্তিগতভাবে কখনো কিছু পাইনি। তবু 4 জন গোল হয়ে বসে মাঝখানে রেকর্ডার রেখে চালিয়ে দিলাম। মাটির দেওয়ার উপাসেই উঠোন। চাঁদ বোধহয় আকাশে হেলে গেছে। ফটফটে চাঁদের আলোয় উঠোন জোড়া লম্বা লম্বা ছায়া। বেশ জলো ঠান্ডা একটা বাতাস দিচ্ছে। খেয়াল করলাম বাড়ির চারদিকে যে গাছপালা বাঁশঝাড়ের জঙ্গল দেখেছি তাতে হাওয়ায় পাতা নড়ার সরসর আওয়াজ উঠছে না। ঝিঁঝি পোকার ডাকই বা কই? আমার কাঁপুনি উঠছিল। এই বছরে কম ইভিপি সেশন করিনি, কিন্তু ওই গ্রামে রাত্রে মাটির দাওয়ায় বসে টের পেলাম জায়গাটায় বড় সড়ো গণ্ডগোল আছে। আমার হৃদস্পন্দন অত্যন্ত দ্রুত লয়ে চলছে। চাইলেও নিজেকে শান্ত করতে পারছি না। হাত পায়ের আঙুলের ডগা ঠান্ডা হয়ে গেছে। মনের মধ্যে একটা অজানা ভয় জেঁকে বসছে ধীরে ধীরে, যেন এক্ষুনি কি একটা ঘটবে। চাঁদের আলোর আর সেই ধার নেই, যেন ঘষা কাচের ভেতর দিয়ে আলো চোখে পৌঁছানোর আগেই অনেকটা শুষে যাচ্ছে। থমথম করছে চারপাশ। স্বর্ণাভ মুখ তুলে একটু জোরেই বলল, আমি স্বর্ণাভ। এই 3 জন আমার বন্ধু, অলোকিতা, রাজস্বী আর দীপ্তা। এখানে কেউ থাকলে সাড়া দাও, নিজের পরিচয় বলো। সামনের এই যন্ত্রে আমরা তোমার গলার স্বর শুনতে পাবো। স্বর্ণাভ পরিচয় করানোর সময় আমাদের দিকে পরপর হাত তুলে দেখাচ্ছিল। রাজস্বী আর দীপ্তা মুখ নিচু করে বসে রয়েছে, কেউ মাথা তুলল না। কিছুক্ষণ অপেক্ষা করে স্বর্ণাভ বলে চলল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমার কাউকে কিছু স্বর্ণাভ বলার থাকলে পরপর বলো। বলে যাচ্ছে। সামনের এই যন্ত্রে এগুলো বাঁধা ধরা ছকে ফেলা কথা, সব ইভিপি সেশনেই বলতে হয়। এখানে কেউ আমি নজর ঘুরিয়ে চারদিকটা খেয়াল করছিলাম। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। নিচু খড়ের চালার বাইরে চাঁদের আলোটা যেন দপদপ করছে, বাড়ছে কমছে থেকে থেকে। প্রথমে ভেবেছিলাম হাওয়ায় গাছের ছায়া নড়ে চড়ে হয়তো চোখের ভুল হচ্ছে। না, সত্যিই চাঁদের আলো ক্ষণে ক্ষণে বাড়ছে কমছে। হঠাৎ মাথার মধ্যে কে বলে উঠল, আকাশে বিরাট ছায়ার মতো কেউ ঘুরছে না তো? একটা অতিকায় নিকষ অবয়ব মাটি থেকে এত উঁচুতে যে চাঁদের আলোর ঢাকা পড়ে যাচ্ছে। আমাদের এই খোড়ো মেটে আসরের ঠিক ওপরে পাক খাচ্ছে, সেটা পাক খেতে খেতে নেমে আসছে। ভাবনাটা মাথায় আসতেই একটা অবর্ণনীয় আতঙ্ক ধীরে ধীরে চেপে বসল। হ্যাঁ, ঠিকই তো, বাইরে আলোর দপদপানিটা বাড়ছে, উজ্জ্বলতাও ম্লান হয়ে আসছে ক্রমশ, অতি দ্রুত। চোখটা আটকে গেল। আমার মুখোমুখি বসেছিল দীপ্তা, মাথা নিচু। সেশনের সময় সাধারণত চুল খোলা রাখেও, কাঁধ ছাপানো লম্বা চুল। দাওয়ার ভেতরের ছায়া ছায়া অন্ধকারে কালোয় কালো হয়ে মিশে আছে। চোখের ভুল কিনা জানি না, দেখলাম বাঁশের খুঁটি ঘেরা অন্ধকার খড়ের চাল থেকে একটা জমাট কালো ছায়া গলে গলে পড়ে দীপ্তার মাথার একপাশে জড়ো হচ্ছে। বিস্ফারিত চোখে দেখলাম সেটা ওর কানের পাশে কুণ্ডলি পাকিয়ে। কিছু বললি? কেউ কিছু বললি তোরা? দীপ্তা ঝট করে মুখ তুলে সবার মুখের দিকে বিভ্রান্ত দৃষ্টি চালালো। রেকর্ডার তখনও চলছে, ক্যামেরা তাক করা, ভিডিও রেকর্ড হচ্ছে।
রাজুর সে জিজ্ঞেস করলো, তুই কিছু শুনেছিস? না, কিছু না, মনে হলো। বলে আমার মুখের দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো। আমি যা দেখেছি আমার মাথায় ঘুরছে তখনও। সেই চাহনি দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এরপরের কিছুক্ষণের ঘটনা আমার কাছে এখনও ঝাপসা। স্বর্ণাভ তখনও ঠায়ে নিচের দিকে তাকিয়ে বসে থমথমে গলায় বলে উঠল, কেউ কি এসেছে? বাইরে তক্ষুনি একটা ঝোড়ো হাওয়া উঠে উঠোনের একরাশ ধুলো ময়লা এইদিকে ওদিকে ছড়িয়ে দিল। আমাদের সবার চোখে মুখে ধুলোর ঝাপটা এসে পড়ল। স্বর্ণাভ কিন্তু এক চুলো নড়ল না। নিথর বসে কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কেউ এসে থাকলে প্রমাণ দাও, কোনো জিনিসকে জায়গা থেকে সরিয়ে দেখাও। দাওয়ার শেষ প্রান্তে একটা জল ভরা পিতলের কলসি রাখা ছিল। স্বর্ণাভর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দৃপ্তা খিলখিল করে হাসতে হাসতে উঠে কুঁজো হয়ে ছুটে গিয়ে কলসিতে একটা লাথি মারল। অত ভারী কলসিটা উড়ে উঠোনের অন্য প্রান্তে গিয়ে পড়ল। স্বর্ণাভ থামেনি। ওর গলার কাঁপুনি বেড়েছে, যেন মরিয়া হয়ে বলে উঠল, প্রথমবারে কিছু প্রমাণ হয় না, কেউ সত্যি এসে থাকলে আমাকে এখান থেকে সরিয়ে। ও কথাটা শেষও করতে পারেনি। দৃপ্তা বড় বড় কয়েক পা ফেলে স্বর্ণাভর কাছে এসে ওর থুতনির তলায় একটা হাত ঢুকিয়ে এক ঝটকায় ওকে তুলে ফেলল। তারপর হ্যাঁচকা মেরে টানতে টানতে মেটে বারান্দার একটা খোলা দিকে নিয়ে গিয়ে নেকড়ার পুতুলের মতো ছুঁড়ে ফেলে দিল। আমাদের বিস্ফারিত দৃষ্টির সামনে স্বর্ণাভর শরীরটা ছেঁড়া কাগজের টুকরোর মতো ছিটকে গিয়ে 20 ফুট দূরে একটা আম গাছের মাঝামাঝি ডালে গিয়ে তালগোল পাকিয়ে জড়িয়ে গেল। জ্ঞান হারার মতো ঊর্ধ্বশ্বাসে ছুট দিলাম। কখন কোন দিকে কে জানে। রাজস্বীও আমার সঙ্গে সঙ্গেই ছুটছিল। অনেকক্ষণ ছুটে দম ফুরিয়ে হাঁপাতে হাঁপাতে একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। কাদা শুকনো এবড়ো খেবড়ো রাস্তা ধরে ছুটতে প্রাণান্ত হলেও অনেক দূর চলে এসেছে মনে হয়। রাস্তার পাশে একটা বাড়িতে আলো। বন্ধ জানালার ফাঁক দিয়ে লণ্ঠনের হলুদ আলো দেখা যাচ্ছে ছোট্ট একচালা মাটির বাড়িটায়। কোনো কিছু না ভেবে রাস্তার পাশের বনবাদার ভেদ করে সোজা দরজায় গিয়ে পাগলের মতো ঘা দিলাম। শুনছেন? দরজা খুলুন, আমাদের খুব বিপদ। প্রায় সঙ্গে সঙ্গেই খুট করে আওয়াজ হলো। ভেতর থেকে একজন আমাদের বয়সী ছেলে দরজা খুলে দিতেই আমরা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়লাম। যথাসম্ভব গুছিয়ে সব বলার চেষ্টা করলাম। ছেলেটা কিছু দূর শুনেই অবাক গলায় বলল, আপনারা অজয় সাউয়ের বাড়িতে উঠেছেন? কি সর্বনাশ! আজ সকালবেলায় কলকাতায় যেতে হয়েছিল, নইলে বাইরে থেকে কেউ এলে আমি খেয়াল রাখি। আমার সঙ্গে যা হওয়ার হয়েছে আর কারো সঙ্গে হতে দেব না। সারা রাত আলো জেলে জেগে থাকি, কখন কার দরকারে লেগে যাই। সরি, আপনার সঙ্গে কি হয়েছিল? আজ থেকে প্রায় 3 মাস আগে আমার গোটা পরিবার নৃশংসভাবে খুন হয়। আমার নাম মৃত্যুঞ্জয় হালদার। এই বাড়িতে আমি একা থাকি এখন। নিজের হাতে আমার বাবা মাকে আমি বাঁওড়ের ঝলে। সেই রাতে সব ঘটনা আমার ছবির মতো মনে আছে জানেন। তার থেকে বড় শাস্তি কি কোনো আইন আদালত দিতে পারত? নিজে মুখে অপরাধ স্বীকার করেছিলাম, কিন্তু কোনো প্রমাণ মিলল না। বাবা মা দুজনের পায়ের তলায় মাটি পাওয়া গেল। বাঁওড়ের ভেজা মাটিতে পায়ের ছাপ পেল পুলিশ। আমার জবানবন্দি মানসিক আঘাতে সাময়িক পাগলামি বলে খারিজ করে দিল। এমনকি গোয়াল ঘরের কাস্তে বাবার হাতে ছাপ পেয়ে ধরে নিল প্রথমে ভাইকে খুন করে তারপর দুজনে আত্মহত্যা করেছে। গ্রামের লোক কিন্তু আমার কথা বিশ্বাস করল। আমি রয়ে গেলাম। যদি সেই রাতে ভাইয়ের কানে ওই মরণ ডাক না যেত। ভাই? মামাবাবু মানে অজয়বাবু তো বলেছিলেন
আপনি কু ডাক শুনে? আমার ভাই অরিঞ্জয়, 7 বছর বয়স। যখন কাস্তেটা আমার হাতে তুলে দিয়েছিল, যখন ওর গলার দিকে নামিয়েছিলাম, সারাক্ষণ হাসছিল ভাই, চোখ বুজে যাওয়ার আগে পর্যন্ত। সেই দৃষ্টি এখনো ঘুমোতে পারি না। অজয় সাউ আপনাদের মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা? কিন্তু উনি যে বললেন এই ডাকের ব্যাপারটা এখানকার কুসংস্কার। হ্যাঁ, ভুইয়াশোল হাই স্কুলের বিজ্ঞানের টিচারও নাকি তাই বলেন। মাটিতে কোনো রাসায়নিক। ভুঁইয়াশোলে কোনো হাই স্কুল নেই। এখানকার বাচ্চারা 4 গ্রাম উজিয়ে প্রাইমারি স্কুলে পড়তে যায়। অন্তত এখনো যারা এই অপয়া গ্রামে রয়ে গেছে। অজয় সাউ আপনাদের আগাগোড়া মিথ্যে কথা বলেছে। আপনাদের এখানে নিয়ে আসাটা ওর প্ল্যান হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। ওর বাড়িতে যা হয়েছে সেসব জেনেও এখন কেউ যেতে চাইবে বলে আমি বিশ্বাস করি না। সেসব আপনাদের বলেনি? অজয় সাউয়ের বউ আর বিধবা বড় দিদি রাতের বেলা পুকুর পাড়ে গিয়েছিল সকরি বাসন মাজতে। ভিটে এই গ্রামে কেউ একেবারেই বেরোয় না এমন না। ভগবানের নাম জোরে জোরে আওড়াতে আওড়াতে আসছিল দুজনে। তখনই বর্ষার জলে পা পিছলে বাসন নিয়ে পড়ে যায় দিদি। যন্ত্রণায় কতক্ষণ জপ বন্ধ রেখেছিল বোধহয়। অজয় সাউয়ের বউ চোখের সামনে দিদির মুখ চোখের ভাব বদলে যেতেই চিৎকার চেঁচামেচি করে বরকে ডেকে আনে। কুডাক শুনেও তাই বড় দিদি আর কিছু করতে পারেনি। দিদির চাউনি থেকে নিজেদের চোখ হারাল করে তৎক্ষণাৎ বাড়ির সকলে দিদিকে ধরে ঘরে বন্ধ করে দেয়। এই ঘটনার 10 দিন হয়নি এখনো। আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের যে গল্প শোনানো হয়েছে তার সঙ্গে তো এর কোনো মিলই পাচ্ছি না। পাবেন কি করে? অজয় সাউ প্রাণের দায়ে আপনাদের ভুল গল্প বলেছে। দিদি কুডাক শুনেছে 8 দিন হতে চলল। অনন্তকাল তো তাকে ঘরে বেঁধে রাখা যাবে না। ভুলচুক হলেই বাড়ির কারো হাতে সপরিবারে কচু কাটা হতে হবে। এদিকে ভাই দিদি অন্তপ্রাণ। এ অবস্থায় একমাত্র উপায় সাপ অন্য কারো মাথায় চালান করে দেওয়া। একমাত্র স্বেচ্ছায় কেউ যদি এই বিপদ মাথায় নিতে এগিয়ে আসে তবেই দিদি সুস্থ হবে। তবে সেই কাউকে হতে হবে ওই গৃহস্থের অন্যের ভাগ নেওয়া কোনো অতিথি বা আশ্রিত। তেমনই শুনেছি গ্রামের বড়দের মুখে, তবে হতে দেখিনি কখনো। গায়ের দুর্নাম জেনে কেই বা আসতে চায় এখানে। আসলেও কেউ যেচে কুডাক শুনতে চেয়েছে এমন দেখিনি। তা আপনারা বাকি গল্পটা বললেন না? আমিও অজয় সাউয়ের কথা শুনে এতগুলো কথা বলে ফেললাম। আপনারা ঘরের বাইরে বসেছিলেন, তারপর? বড্ড অবসন্ন লাগছিল। বোধহয় এত ঘটনা পরপর ঘটে যাওয়ার উপলব্ধিটা ধীরে ধীরে মাথায় চেপে বসছিল। রাজস্বী আর আমি ক্লান্ত স্বরে বাকি ঘটনাটুকু ভাগাভাগি করে বললাম। দৃপ্তার কথা, স্বর্ণাভর কথা, আমাদের এই দরজায় ছুটে আসা পর্যন্ত সবটা। মৃত্যুঞ্জয় মাথা নিচু করে বসেছিল। এবার মুখ তুলল। মুশকিল হলো মিলছে না। অজয় সাউ মিথ্যে বলেছিল, এবার আপনারা মিথ্যে বলছেন। অন্তত আপনাদের মধ্যে একজন মিথ্যে বলছেন। ডাক যে শোনে সে নিজে হাতে তো কিছু করে না। কুডাক মানুষের মনে কু জাগিয়ে তোলে, অন্য কাউকে পুতুল বানিয়ে তার হাত দিয়ে কুকাজ করায়। তার মানে দৃপ্তা কু শোনেনি? স্বর্ণাভ নিশ্চয়ই নয়। তার মানে? আমি আর রাজর্ষি চমকে একে অন্যের দিকে তাকালাম। নিজেদের অজান্তেই ছিটকে একটু দূরে সরে গেলাম। কিন্তু এ মৃত্যুঞ্জয়ী যে মিথ্যে বলছে না তার প্রমাণ কোথায়? আপনাদের পেছনেই দরজা ভেজানো আছে, খুলে বাইরে যান। যান। মৃত্যুঞ্জয় কোন ফাঁকে একটা ছোট ছুরি বের করেছে, আমাদের দিকে তাক করে চোখ বুজে প্রায় গর্জন করে উঠল। চালাকি করবেন না, আমি ভুক্তভোগী। চোখ বুজে আত্মরক্ষা করার অভ্যেস করেছি। বেরোন বলছি। আচ্ছা বেরোচ্ছি, আপনি শান্ত হন। রাজর্ষি প্রথমে কপাট খুলে বাইরে এলো। আমিও বেরোলাম। পিছনে দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরে ঝিঁঝি ডাকা রাত। দুপাশে মানুষ সমান কচু বন। পাতায় বৃষ্টির জল টসটস করছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর। মৃত্যুঞ্জয়ের গল্পগুলো সত্যি বলে মেনে নিচ্ছি কেন আমরা? এই গ্রামের তো বেশিরভাগ লোকই পাগল, তোর মনে নেই?
অজয় সাউ বলেছে। ওর কথাটা শেষ হতে পারল না। পাশের কচু গাছের আড়াল থেকে একটা চেনা গোলাপি সালোয়ার কামিজ পরা মূর্তি বেরিয়ে চোখের পলক ফেলার আগেই রাজর্ষির মাথাটা ধরে উল্টো দিকে মুচড়ে দিল। হাড় ভাঙার একটা বিকট আওয়াজ হলো। রাজর্ষির শরীরটা থুবড়ে কাদামাটিতে পড়ে থাকলেও ওর মুখ ওপর দিকে আমার দিকে ঘোরানো ছিল, বিস্ফারিত চোখ। আমি তৃপ্তার দিকে তাকালাম। মেয়েটা দরদর করে ঘামছিল। আমার চোখের দিকে এক মুহূর্ত তাকিয়েই ঝোপের তলা খুঁজে খুঁজে কয়েকটা বড় বড় পাথর কুড়িয়ে ওড়নায় বাঁধল। দেখলাম কেমন ওড়নাটা নাকে মুখে পেঁচিয়ে রাস্তা পেরিয়ে ওই পাশের বড় বটগাছটার মগডালে তরতর করে উঠে গেল। গাছের নিচেই ভরা বর্ষা টুবু টুবু পুকুরটা। ঝুপুর শব্দটা কানে আসার আগেই আমি স্টেশনের দিকে হাঁটা দিয়েছিলাম। বারোতলার ফ্ল্যাটে থমথমে স্তব্ধতা। দিদিয়া থেমেছে। কাঁচের রেলিং দেওয়া বারান্দা মুহুর্মুহু ঝলসে উঠছে বিদ্যুতের আলোয়। আকাশে কালো মেঘ জমে চাঁদোয়ার মতো ঝুলে আছে। বৃষ্টির জোর বাড়ছে ক্রমশ। উল্টোপাল্টা হাওয়ার ঝাপটা এসে লাগছে বারান্দার কাছে। ফোনের এক চিলতে সাদা আলোয় পুলু দিদিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়ল। দিদিয়া দুই হাতে গাল রেখে ঘাড় কাত করে মিটি মিটি হাসছে। এই কালকে গিয়েছিলি না তোরা? দীপুদি, রাজুদা, স্বর্ণাবধা ওরা সবাই ওখানেই রয়ে গেছে। আর তোর শরীর খারাপ লাগছিল বলে তুই আগেই চলে এসেছিস কি, তাই তো? সত্যি দিদিয়া, ভূতের খোঁজ পেয়েছিস দেখাতে কি ডেডিকেশন রে। রাজুদার সোশ্যাল মিডিয়া ফিডে আমি সব দেখলাম আসার সময়। এইটার কথা বলছিস? দিদিয়া হাত বাড়িয়ে টেবিলের তলা থেকে অন্য দুটো ফোন বের করে উঁচু করে দেখায়। এই তো দেখ, আমি লিখছি সব ওদের প্রোফাইল থেকে। এবার এমন কি শক্ত কাজ? আই দিদিয়া, তোরা সবাই মিলে প্ল্যান করে আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? আমি এত ভীতু জেনেও তোরা, আর আর তোর গল্পে প্রচুর ফাঁক আছে রে। তুই খুব শুনে থাকলে তুই নিজে বেঁচে ফিরলি কি করে? মৃত্যুঞ্জয়ের ভাই তো বাঁচেনি। মাঝখান থেকে তোর 3 বন্ধু নাকি মরে গেল। যত সব বাজে গল্প, মেলাতেও তো পারিসনি। কু মানে কি বলতো পুলু? কু মানে খারাপ। মানুষের কুয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় তার পরিবার। ওরা 3 জন তো কোল্যাটারাল ড্যামেজ। সামনে ছিল তাই। আমার আসল লক্ষ্য তো তুই পুলু। আয় আয়। দিদিয়া উঠে দাঁড়ায়। দম দেওয়া পুতুলের মতো দিদিয়ার পেছনে এসে দাঁড়ালো পুলকিতা। বারান্দার ফ্রেঞ্চ উইন্ডোটা জল জমে জ্যাম হয়ে আছে। দিদিয়া সেটা একটু চাপ দিয়ে খুলে বাইরে এলো। 12 তলার রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে দিদিয়া। অঝোরে বৃষ্টি পড়ছে। 2 হাত দূরের জিনিসও দেখা যায় না। পুলু, মনে রাখিস, কাল 11টায় বাবা মার ট্রেন ঢুকছে। স্টেশন থেকে সরাসরি এখানেই আনবি। কাস্টার্ডটা বানিয়ে ফ্রিজে রাখা আছে, বিষ মিশিয়ে রেখেছি, ভুলিস না। দিদিয়ার ঘাড়টা রেলিংয়ের ওপাশে চেপে ধরে পা দুটো তুলে ফেলে দেওয়ার আগের মুহূর্তে শুনতে পেল পুলকিতা, শেষ হলো আজকের গল্প মীনাক্ষী সেন শর্মার কাহিনী কু। আজ আংশিক গল্প পাঠে ও ভ্যান চালকের চরিত্রে ছিল প্রীতম। আংশিক গল্প পাঠে ও অলকিতার চরিত্রে ছিলাম আমি, দেবস্মিতা। পুলকিতার ভূমিকায় অভিনয় করেছে পিয়ালি। স্বর্ণাভ ও অজয় সাউয়ের চরিত্রে অর্ক, রাজর্ষির চরিত্রে সাগ্নিক,
দৃপ্তার ভূমিকায় সুচিস্মিতা, মৃত্যুঞ্জয়ের চরিত্রে মানব, অজয় সাউয়ের দিদির চরিত্রে স্বপ্না এবং স্ত্রীর চরিত্রে আমি দেবস্মিতা। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা, সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি দেবস্মিতা। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন আপনার কাছের মানুষের সঙ্গে। আর পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এখনই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সবাইকে নিমন্ত্রণ।